রাজা, তোর পায়ে পড়ি, আমায় নষ্ট করিস না, পায়ে পড়ি তোর। চুপ, একদম চুপ থাকো। আজ তো তোকে শেষ করে তবেই ছাড়বো আমি। আমি ক্লাসলেস, তাই না? আজ বোঝাবো তোকে একজন ক্লাস সেলের সাথে বিছানায় শুতে কেমন মজা লাগে। আমি কেস করব তোর বিরুদ্ধে, তোকে জেলের ভাত খাওয়াবো আমি। রাজা পপির গালে সজোরে এক চড় মারল, তারপরে বলতে লাগলো, এত দেমাগ তোর? দেখ আজ তোর কি হাল করি আমি। এই বলে রাজা পপির শরীরের উপরে উঠে পড়ল। এরপরে নিচের পরিহিত শার্টটা খুলে ফেলে। রাজা পপির সর্বনাশ করার জন্যে নিচের রুমে নিয়ে এসেছে। এই ঘটনার সূত্রপাত আরও কিছুদিন আগে। পপি আর রাজা কলেজমেট। রাজা পপির থেকে 1 ইয়ার সিনিয়র। ওদের ভেতরে কোনো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল না কোনো দিন। রাজা নিচে থেকেই যেচে পপির সাথে ভাব করতে চাইতো, কিন্তু পপি ওকে বিশেষ পাত্তা দিত না। একদিন রাজা এক প্রকার জোরপূর্বক পপির সাথে একটা পার্কে দেখা করে। রাজার উদ্দেশ্য ছিল পপিকে প্রপোজ করে, তাই ও একটা গোলাপ আর আংটি নিয়ে পার্কে এসে ঢুকলো। পপি বেশ বিরক্তির সাথে রাজাকে বলতে লাগলো, কেন ডেকেছেন আমায় বলুন? চোখ মুখের এরকম এক্সপ্রেশন দিয়ে রাখলে কি করে বলবো আমি? তো আমাকে কি নাচতে হবে এই পার্কের ভেতরে বসে? নাচার কথা কখন বললাম আমি? তবে একটু হেসে হেসে তো কথা বলা যায় আমার সাথে। শুনুন, না আপনি আমার বয়ফ্রেন্ড, না আমার কোনো ফ্রেন্ড যে আপনার সাথে হেসে হেসে কথা বলতে হবে। আর এই পার্কের ভেতরে তো একেবারেই নয়। রাগ করছো কেন এত? তবে তোমাকে রাগলে বেশ ভালোই লাগে কিন্তু। অনেক পুরনো ডায়লগ, ছোটবেলা থেকে বাংলা সিনেমায় দেখে আসছি। এখন কি বলবেন তাড়াতাড়ি বলুন। হ্যাঁ, তোমাকে বলার জন্যই ডেকেছি এখানে। তাহলে আর দেরি করছেন কেন, বলুন। রাজা চারিদিকে তাকিয়ে পেছন থেকে একটা গোলাপ বের করলো। তারপরে সেটা পপির দিকে এগিয়ে দেয়। পপি রাজাকে আবারও প্রশ্ন করে, এটা কি এনেছেন আমার জন্য? ফুলটা ধরো। আমি আপনার হাত থেকে ফুল নিতে যাব কেন আজব? আমি তোমাকে কিছু বলতে চাই পপি। আপনি বলবেন নাকি আমি চলে যাব? না না, যেও না, আমি বলছি। বলুন তাহলে। আমি তোমাকে ভালোবাসি পপি। তুমি কি আমার প্রপোজ অ্যাকসেপ্ট করবে? এই বলে রাজা ওর প্যান্টের পকেট থেকে রিংটা বের করে পপিকে পরিয়ে দিতে যাবে। পপি ওর গালে একটা থাপ্পড় বসিয়ে দিল। পার্কের সবার দৃষ্টি ওদের দুজনের দিকে। আপনি ভাবলেন কি করে আপনার মতো একটা ক্লাসলেস ছেলেকে ভালোবাসবো আমি? নিজের ফুল আর আংটি নিয়ে বিদায় হন এখান থেকে। তুমি আমাকে এইভাবে ইনসাল্ট করতে পারো না। বলো, আমার ভেতরে কি এমন কম আছে? চেহারা, টাকা পয়সা সব আছে আমার। হ্যাঁ, আপনার কাছে হয়তো সবকিছুই আছে, তবে একটা বিশেষ জিনিস নেই, আর সেটা হলো আত্মসম্মান। একটা মেয়ের সাথে এইভাবে হ্যাংলামি করতে লজ্জা লাগে না? প্লিজ আমার প্রপোজ অ্যাকসেপ্ট করে নাও। আমি তোমাকে সারা জীবন অনেক সুখী রাখবো। আপনার সাথে এক মুহূর্ত কাটানো আমার পক্ষে সম্ভব নয়, অসম্ভব। সারাটা জীবন তো দূরের কথা। যান এখান থেকে বলছি, আর কখনো কথা বলারও চেষ্টা করবেন না আমার সাথে, তাহলে কিন্তু অন্য গালটাও বাকি থাকবে না। এই বলে পপি পার্কের ভেতর থেকে বেরিয়ে যায়। রাজা পপির থেকে চূড়ান্ত অপমানিত হয়ে সেই দিনেই মনে মনে প্রতিজ্ঞা করে নিল ও যে করেই হোক পপিকে জব্দ করবে। ওর অহংকার চূর্ণ না করা পর্যন্ত শান্তি নেই রাজার। কিছুদিনের ভিতরে রাজা পপিকে জব্দ করার প্ল্যান তৈরি করে। একদিন পপির কাছে একটা ফোন কল আসে। পপি কলটা রিসিভ করতেই একটা লোক ওকে বলতে লাগলো, আপনি কি মিস পপি? জি, আপনি কে? আমি পুলিশ ইন্সপেক্টর। রাজা নামের একজনের ডেড বডি পাওয়া গেছে এখানে। হোয়াট? কি বলছেন আপনি এগুলো? আর আপনি আমাকে কল করেছেন কেন? ওনার ডেড বডির কাছে একটা সুইসাইড নোট পাওয়া গেছে যেখানে আপনার নাম লেখা আছে। আপনি আমার ফোন নাম্বার পেলেন কোথা থেকে? এত প্রশ্নের উত্তর দিতে পারবো না আমি। যদি নিজেকে বাঁচাতে চান তাহলে তাড়াতাড়ি ঘটনাস্থলে চলে আসুন। ফেক পুলিশের কথা শুনে পপি অনেকটা ভীত হয়ে পড়ে। তাই সে আর কিছু না ভেবে পুলিশের দেওয়া অ্যাড্রেস অনুযায়ী পৌঁছলো। বাসার ভিতরে ঢুকে চারিদিকটা তাকাতে লাগলো পপি, কিন্তু কাউকে কোথাও দেখতে পাচ্ছে না। বেডরুমের দিকে আসতেই পপি বুঝতে পারে কেউ আছে ঘরের ভিতরে। দরজা খুলতেই দেখতে পায় রাজা উপর হয়ে পড়ে আছে।
তবে কি সত্যি সত্যি সুইসাইড করলো ও? রাজার দিকে ধীরে ধীরে এগিয়ে যায় পপি। এক পর্যায়ে ওর কাছে গিয়ে ওর পিঠের উপরে নিচের হাত রাখলো। অমনি রাজা ওকে অবাক করে দিয়ে বিছানার উপরে উঠে বসে। রাজাকে জীবিত অবস্থায় দেখে যেন আকাশ থেকে পড়ল পপি। এ কি তুমি তুমি বেঁচে আছো? কেন সোনা, কি মনে হয়েছে তোমার আমি মরে গেছি? তাহলে আমায় পুলিশের পরিচয় দিয়ে কল কে করলো? সে আমি কি জানি? একদম বাজে কথা বলবে না, আমি ভালো করে জানি এসব তোমার কাজ। তোমার তো অনেক উন্নতি হয়েছে দেখছি। আপনি থেকে সরাসরি তুমি। তুমি আসলে কারোর ভালো ব্যবহার পাওয়ার যোগ্য নও, ক্লাসলেস একটা। এই বলে পপি দরজার দিকে পা বাড়ায়। রাজা লাফ দিয়ে বিছানা থেকে নেমে পড়ল। এরপর ওর হাতটা টেনে ধরল। এ কি, আমার হাত টেনে ধরেছেন কেন? কি ভেবেছিস আজ তোকে এমনি এমনি আমার এখানে ডেকে নিয়ে এসেছি? আমাকে যেতে দিন, ভালো হবে না কিন্তু। এখনো সময় আছে। আমার প্রপোজ অ্যাকসেপ্ট করে নাও। আমি নিজে তোমাকে তোমার বাসায় এগিয়ে দিয়ে আসবো। একটা ফুলের টোকাও দেব না। আর যদি একসেপ্ট না করি তখন কি হবে? রাজা পপিকে ধাক্কা মেরে বিছানার ওপরে ফেলে দেয়। এরপরে ওর শরীরের উপরে উঠে পড়ে। পপি নিজেকে রাজার থেকে ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু কোনো লাভ হলো না। রাজা, তোর পায়ে পড়ি, আমায় নষ্ট করিস না, পায়ে পড়ি তোর। চুপ, একদম চুপ থাক। আজ তো তোকে শেষ করে তবেই ছাড়বো আমি। আমি ক্লাসলেস, তাই না? আজ বোঝাবো তোকে একজন ক্লাস সেলের কথা বিছানায় শুতে কেমন মজা লাগে। আমি কেস করব তোর বিরুদ্ধে, তোকে জেলের ভাত খাওয়াবো আমি। রাজা পপির গালে সজোরে এক চড় মারল। তারপরে বলতে লাগলো, এত দেমাগ তোর, দেখ আজ তোর কি হাল করি আমি। রাজা নিচের শরীরের শার্টটা খুলে ফেলল। এরপরে পপির ঠোঁটের ভিতরে নিচের ঠোঁটটা ঢুকিয়ে দিল। পপির গাল, কপাল, ঘাড়ে এলোপাথারি কিস করতে লাগলো রাজা। রাজা পপির পা দুটো ফাঁক করে ওর ওপরে উঠে পড়ল। এরপর ওর হাতটা প্যান্টের বেলের ওপরে যায়। রাজা ওর প্যান্টের বেলটা খুলে ফেলল। এরপরে চেনের ওপরে হাত দিতে কলিং বেলের আওয়াজ ভেসে আসে। পপিকে চিৎকার করার সুযোগ না দিয়েই রাজা ওর মুখটা চেপে ধরল। এরপর ওর মুখে টেপ লাগিয়ে দেয়। পপির ওড়না দিয়ে ওর হাত দুটো বেঁধে দিল। এরপরে নিচের টাওয়াল দিয়ে ওর পা দুটো বেঁধে দিল। রাজা পপিকে ওর বিছানার নিচে লুকিয়ে রাখে। এরপর দ্রুত গিয়ে দরজা খুলল। রাজা দরজাটা খুলে দেখতে পায় ওর আপু দাঁড়িয়ে আছে বাইরে। নিচের আপু এই সময়ে দেখে রাজা চমকে উঠল। এ কি আপু, তুমি এখানে? কেন, আমি কি তোর বাসায় আসতে পারি না? কেন আসতে পারবে না? তা কি একাই এসেছো না আরো কেউ আছে সাথে? তোর ভাইয়াও এসেছে। দুলাভাইয়ের কথা শুনে রাজার গলার পানি শুকিয়ে যেতে লাগলো। ওর দুলাভাই একজন পুলিশ অফিসার। সে এই সময় এই ঘরে আসা মানে সর্বনাশ। যদি কোনোভাবে পপিকে দেখে ফেলে তখন কি হবে? এই চিন্তায় রাজাকে ব্যাকুল করে তুলল। কি হলো রাজা, কি ভাবছিস এত? ভেতরে আসতে বলবি না আমাকে? আপু ভাইয়া কোথায়? সে নিচেই আছে, একটু পরে চলে আসবে। ঠিক আছে, তোমরা বরং নিজেদের রুমে গিয়ে বিশ্রাম করো, আমি আসছি। তোর ব্যাপারটা কি রাজা, বলতো? কি ব্যাপার আপু? এভাবে দরজা আটকে রেখে দাঁড়িয়ে আছিস কেন? কোথায় দরজা আটকে রেখে দাঁড়িয়ে আছি? রাজা ঢোক গিলে ওর আপুকে বলে, তাহলে আমাকে ভেতরে ঢুকতে দিচ্ছিস না কেন? কেউ কি আছে ভেতরে? কোনো মেয়ে মানুষ নয় তো আবার? হায় আল্লাহ! কি বলছো আপু এগুলো? তোমার কি মনে হয় আমি মেয়ে নিয়ে আসবো এই বাসায়? তাহলে ভেতরে ঢুকতে দে আমায়। আসলে ঘরের পুরো যাতা অবস্থা হয়ে আছে, তুমি দেখলে নিশ্চিত মারবে আমায়। কই, আমি দেখি তো। এই বলে রাজার আপু ওকে ঠেলে ঘরের ভিতরে ঢুকে পড়ল। এরপর বলতে লাগলো, এটা কি অবস্থা করেছিস বিছানার রাজা? মনে হচ্ছে যুদ্ধ চালিয়েছিস কারোর সাথে এই বিছানায়। রাজার আপু নীলার কাছে একটা ফোন কল আসে। নীলা ফোনটা রিসিভ করে রাজাকে বলতে লাগলো, রাজা, তোর ভাইয়া এসেছে, নিচে চল। তুমি যাও, আমি আসছি। না, তুই আমার সাথেই যাবি, চল বলছি।
নীলা এক প্রকার জোর করে রাজাকে ঘরের বাইরে নিয়ে যায়। এদিকে রাজা টেনশনে ভিতরে ভিতরে শেষ হয়ে যাচ্ছে। নীলার এতক্ষণে কী অবস্থা হয়েছে কে জানে, আদেও বেঁচে আছে নাকি মরে গেল। রাজা বাধ্য হয়ে ওর বোনের সাথে নিচে গেল। নীলার চিন্তা এদিকে অস্থির করে তুলছে ওকে। দোলা ভাইয়ের সাথে দেখা হতেই সে রাজাকে বলতে লাগলো, চলো রাজা, আজ আমরা তিনজন মিলে একটু বাইরে ঘুরতে যাই, তারপরে খাওয়া দাওয়া শেষ করে ফিরে আসব। আমি আজ কোথাও যেতে পারবো না দোলা ভাই, যাবার হলে আপনারা যান। যাব না মানে? কেন, আজ যেতে কি কোনো প্রবলেম আছে নাকি বিশেষ কাউকে ডেট দিতে রেখেছো? নিজের বোন আর দুলাভাইয়ের কর্মকাণ্ড রাজার মাথায় আগুন ধরিয়ে দিচ্ছে। ওরা দুজন ওর নিজের মানুষ না হলে হয়তো এতক্ষণেই মাথা ফাটিয়ে দিত, কিন্তু রাজাকে সবটা মুখ বুজে সহ্য করতে হচ্ছে। একটা জরুরি কল আসতেই নীলা বাইরে চলে যায়। রাজা ওর দুলাভাইকে প্রশ্ন করে, ভাইয়া একটা কথা জিজ্ঞেস করি। কি কথা রাজা? আপনি তো ডিফেন্সে জব করেন, আপনার জানা থাকবে নিশ্চয়ই। কি হয়েছে বলো। কোনো মানুষকে যদি অনেকক্ষণ ওড়না দিয়ে মুখ বেঁধে রাখা হয়, সে ঠিক কতক্ষণ সারভাইভ করতে পারবে? তুমি এই প্রশ্ন কেন জিজ্ঞেস করছো? না মানে আসলে একটা গল্পের থিম ভাবছি, তাই জানার দরকার ছিল। তুমি আমার লেখালেখি শুরু করলে কবে থেকে? বেশি দিন হয়নি ভাইয়া, আমি যেটা বলেছি তার উত্তর দিন। শক্ত করে যদি বাধা হয়, তার নাক আর মুখ ডেকে, তাহলে সার্ভার করতে পারবো না। আর যদি যে কোনো একটা খোলা থাকে, তাহলে কোনো ভয় নেই। সর্বনাশ, এটা কি করলাম আমি? কি হয়েছে রাজা, তুমি ঠিক আছো তো? আচ্ছা কি হয়েছে আমায় বলো। রাজার কাছে মনে হলো এই মুহূর্তে নিজের দুলাভাইকে সবটা খুলে বলা ছাড়া কোনো উপায় নেই ওর। দরকার পড়লে ও পপির কাছে ক্ষমা চেয়ে নেবে, কিন্তু ওকে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারবে না। রাজার দুলাভাই ওকে বলে, কি হয়েছে আমায় খুলে বলো রাজা। ভাইয়া আমি অনেক বড় একটা ভুল করে ফেলেছি, জানি না এখন কি করব আমি, আপনি আমাকে বাঁচান। কি হয়েছে? যা ওর দুলাভাইকে সবটা খুলে বলল। পপিকে প্রপোজ করা, ওকে মিথ্যে বলে বাসায় নিয়ে আসা, নষ্ট করার চেষ্টা। রাজার দুলাভাই সবটা শুনে বলতে লাগলো, এটা কি করছো তুমি রাজা? না, তোমাকে কিছুতেই ক্ষমা করা যায় না। আপনি যা খুশি করবেন আমায়, আমি মাথা পেতে নেব। তার আগে চলুন, মেয়েটাকে বাঁচাতে হবে। কোথায় আছে এখন সে? আমার ঘরেই, বেডের নিচে। সর্বনাশ, চলো তাড়াতাড়ি চলো। ভাইয়া একটা কথা বলি, আপুকে কিছু বলবেন না প্লিজ, এক্ষুনি আমায় হয়তো মেরেই ফেলবে তাহলে। এত যখন ভয় পাও, এরকম কাজ করতে গেলে কেন? আমি জানি না, তখন মাথা ঠিক ছিল না আমার। ঠিক আছে, আগে তোমার রুমে চলো। এই বলে রাজা আর ওর দুলাভাই বাসার দিকে পা বাড়ালো। ঠিক তখন নীলা এসে ওদের দুজনকে পেছন থেকে ডাক দেয়, এই কোথায় যাচ্ছ তোমরা এই সময়? আপু তুই? আর কোথাও যেতে হবে না, আমি ট্যাক্সি বুক করেছি, তাড়াতাড়ি ট্যাক্সিতে ওঠো। আমাকে একবার ঘরে যেতেই হবে আপু। আমি জানি তুই ঘরে গেলে কোনো একটা তালবাহানা দেখিয়ে নিজেকে আটকে দিবি, সেটা আর হচ্ছে না। আজ তোকে আমি নিয়েই যাব। প্লিজ আপু আমাকে একটু বাসার ভিতরে যেতে দে, যেতেই হবে আমায়। না, আমি তোকে আজ কোনোভাবেই ছাড়ছি না, চল আমার সাথে। এই বলে নীলা এক প্রকার জোর করে রাজাকে ট্যাক্সিতে ওঠালো। নীলার হাজবেন্ড ওকে বলল, তুমি একদম চুপ থাকো, আজ তো আমি ওকে নিয়েই যাব। ও ঘরের ভেতরে ঢুকতে পারলে আর দরজাই খুলবে না। আগেও একবার এই কাণ্ড ঘটিয়েছিল ও। এরপর নীলা ওর স্বামী আর ভাইকে নিয়ে একটা রেস্টুরেন্টের উদ্দেশ্যে রওনা দিল। রাজা ভালো করেই বুঝতে পারছে আজ বড়সড় একটা অঘটন ঘটে যাবে। সেই ভয়ে হাত পা ঠান্ডা হয়ে আসছে ওর। জ্যাম ঠেলে অনেকটা সময় পরে একটা রেস্টুরেন্টে এসে হাজির হয় রাজা আর ওর বোন দুলাভাই। ওরা তিনজন গিয়ে রেস্টুরেন্টের ভিতরে ঢুকলো। এরপর একটা টেবিল বুক করে সেখানে বসে নীলা রাজাকে বলল, কি খাবি বল ভাই? তোর মগজ বের করে দিতে পারবি? কি এত রাগ আমার ওপরে? খেতেই তো নিতে এসেছি তোকে, জবাই করার জন্য আসিনি। আমি কিছু খাবো না, তোরা দুজন খা।
হঠাৎ রাজার কানে পিছনের টেবিল থেকে একটা কণ্ঠস্বর ভেসে আসে। এক্সকিউজ মি ওয়েটার, একটু এদিকে আসবেন? রাজার মনে হলো ও কোনো পরিচিত কণ্ঠস্বর শুনল। ঘুরে তাকাতেই ওর চোখ দুটো যেন মাটিতে খুলে পড়ার উপক্রম হয়। এ কি পপি এখানে? ও এখানে আসলো কোথা থেকে? রাজার কাছে মনে হলো ও যেন স্বপ্ন দেখছে, হয়তো একটু পরেই ওর এই স্বপ্ন ভেঙে যাবে। পপি একটা ছেলের সাথে বসে হয়তো ওর বয়ফ্রেন্ড হবে। ওরা দুজনে ওয়েটারের থেকে কিছু একটা অর্ডার করলো। রেস্টুরেন্ট থেকে বাড়ি ফিরে রাজা দেখতে পায় পপি নেই ওর ঘরে, আর সেটা সম্ভবও নয়। যাই হোক না কেন রাজা যেন হাঁপ ছেড়ে বাঁচল, আর যাই হোক কোনো রকম বিপদে পড়তে হয়নি ওকে। কিছুদিন পর পপির সাথে রাজার দেখা হয়। রাজা পপিকে পেছন থেকে ডাক দিল। পপি একটু শোনো। পপি রাজার কথায় প্রক্ষেপ না করে চলে যেতে চাইলে রাজা গিয়ে ওর সামনে দাঁড়িয়ে বলতে লাগলো, আমায় ক্ষমা করে দাও। না ভয় নেই, আসলে আমি নিজের ভুল বুঝতে পেরেছি। জোর করে কারোর ভালোবাসা পাওয়া যায় না। যাক, সৃষ্টিকর্তা তাহলে এইটুকু সৎ বুদ্ধি দিল আপনাকে, শুনে ভালো লাগলো। আমায় ক্ষমা করে দিয়েছো তো? একটা শর্তে ক্ষমা করতে পারি। কি শর্ত? আমাকে বোন বলে ডাকতে হবে। রাজার আর পপিকে বোন বলতে কোনো দ্বিধা নেই, কারণ ও সত্যিই নিজের ভুলটা বুঝতে পেরেছে, আর ও এটাও বুঝতে পেরেছে পপি ওকে ভালোবাসে না। রাজা পপির শর্ত মেনে নিল। ঠিক আছে বোন, এবার প্লিজ আমায় বলো ওই দিন আসলে কি হয়েছিল। আমার বাসা থেকে বের হলে কি করে তুমি? আমি নিজের বাঁধন খুলে আপনার রুমের জানলা বেয়ে নিচে নামি। যদিও একটু রিস্কি ছিল কাজটা, তারপরেও করতে পেরেছি শেষ পর্যন্ত। ইস, সবটা আমার জন্য। লজ্জায় মাথা কাটে যাচ্ছে আমার। থাক, আর রিপিট করতে হবে না। আপনি মন থেকে নিজের ভুলটা বুঝতে পারছেন, এটাই অনেক। এবার আমি চলি, ভালো থাকবেন। এই বলে পপি চলে গেল। রাজা ওর দিকে না তাকিয়ে নিজের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয়। ওরে আরও অনেক বড় হতে হবে। জোর করে মেয়েদের মন আদায়ের থেকে জোর করে পড়াশোনা করে হলেও মানুষের মতো মানুষ হতে চায় রাজা।